আসসালামু আলাইকুম, আমি মিশকাত। আর এটা স্মার্টিয়ান্সের সার্কিট অ্যানালাইসিসের থার্ড ক্লাস। আর আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে যেমন নোডাল ভোল্টেজ অ্যানালাইসিস, মেশ কারেন্ট অ্যানালাইসিস, এগুলো নিয়ে আরও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তো লাস্ট ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছিলো, আর শুরুতে আরও অনেক কিছু টপিক নিয়ে আলোচনা করার কথা বলা হলো, শেষ পর্যন্ত আসলে টাইম তাও পাওয়া যায়নি। তো তো লাস্ট ক্লাসে যেগুলো বাদ পড়ছিল সেগুলো দিয়ে আজকের ক্লাস শুরু করি। যেমন আজকের ক্লাসের টপিক হলো ভোল্ট মিটার অ্যান্ড অ্যামিটার, এই দুইটা সার্কিট কম্পোনেন্ট, এদের রিয়েল ভার্সেস আইডিয়াল কেসগুলো। তারপর নোড বেসড ইকুইভ্যালেন্ট সিম্পল সার্কিট রিড্র, একটা সার্কিট যেটা অনেক কোশ্চেন অনেক কমপ্লেক্স লাগতেছে, সেই সার্কিটটার নোডগুলো অ্যানালাইসিস করে নোড সেটার উপর বেস করে একটা ইকুইভ্যালেন্ট সিম্পল সার্কিট কীভাবে রিড্র করা যায়, কিছু এক্সাম্পল। তারপর সিমেট্রিটাকে মোটামুটি একটা ভালোভাবে চেষ্টা করবো যে ডিসক্রাইব করা, ডেভেলপ করার। তারপর ইন জেনারেলভাবে সার্কিট অ্যানালাইসিসের সাথে সিমেট্রির বিষয়টার সম্পর্ক কীরকম। তারপর সিমেট্রি বেসড কিছু মেথড, যেরকম প্যাথ সিমেট্রি, মিরর সিমেট্রি, ফোল্ডিং সিমেট্রি, তারপর ইনফিনিটি সার্কিটের সিমেট্রি, সিমেট্রিক্যাল ইনফিনিটি সার্কিটের সিমেট্রিকে ইউজ করে কীভাবে সলভ করা যায়, এরকম কিছু এক্সাম্পলের থ্রু আমরা আস্তে আস্তে এগুলোকে ডেভেলপ করব। শুরু করা যাক ভোল্ট মিটার অ্যামিটারের বিষয় নিয়ে। তো ভোল্ট মিটার আর অ্যামিটার হলো দুটো মেশিন যাদের সার্কিটের নোটেশনটা এরকম, সাধারণত এরকম দেখা, একটা বোর্ডের ভিতরে একটা ভি আর একইভাবে একটা এ, দুটো পোর্ট আছে। এই মেশিন দুটি কি করা হয়, এই দুটো মেশিনকে সার্কিটের অ্যানালাইসিসে ভোল্ট মিটার করে কি আমাদের একটা সার্কিট অ্যানালাইসিসে যে কোনো সার্কিটের যে কোনো দুটো পয়েন্টের ভিতর কানেক্ট করলে ওই দুটো পয়েন্টের থ্রু ওই দুটো পয়েন্টের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্সটা আমাদের আউটপুট হিসেবে জানা যায়। অ্যামিটার কি করে, যে কোনো একটা সার্কিটের যে কোনো ব্রাঞ্চের থ্রু যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্ট ফ্লোটাকে আমাদের জানা যায়। এটা কীভাবে করা হয়, এটা যেমন ধরা যাক আমাদের টার্গেট সার্কিটটা এরকম, মোটামুটি সিম্পল একটা সার্কিট, একটা ব্যাটারি আর এরকম একটা রেজিস্টার। ধরা যাক এই সার্কিটের এটা আমাদের টার্গেট সার্কিট, এই সার্কিটের এই ব্রাঞ্চে আমরা কারেন্ট ফ্লোটা, এই যে এই রেজিস্টারের থ্রু যে কারেন্ট ফ্লো, এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লোটা পরিমাপ করতে চাচ্ছি। অ্যামিটারকে কি করব, আমরা এই ব্রাঞ্চের সাথে সরাসরি এইভাবে যুক্ত করে দেব, এই পোর্ট আর এই পোর্টের মধ্যে অ্যামিটারকে এইভাবে যুক্ত করে দেব। এটার ফলে হবে কি, এই ব্রাঞ্চের থ্রু যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটি কিন্তু অ্যামিটারের থ্রু ফ্লো হবে, এই রেজিস্টারের থ্রু যে কারেন্ট, একই কারেন্ট অ্যামিটারের থ্রু ফ্লো হবে। অ্যামিটার নিজের থ্রু যে কারেন্ট ফ্লো সেটাকে পরিমাপ করে আমাদের আউটপুট হিসেবে জানাবে। এভাবে আমরা এই ব্রাঞ্চের থ্রু কারেন্ট ফ্লো করে নিলাম। এখন ধরা যাক আমরা সার্কিটের যে কোনো দুটো পয়েন্ট, ধরা যাক এই দুই পয়েন্টের ভিতর আমরা ভোল্টেজ ডিফারেন্সটা আমরা পরিমাপ করতে চাচ্ছি। একইভাবে এই রেজিস্টারটার দুই পয়েন্টে যে ভোল্টেজ ডিফারেন্স সেটাকে আমরা পরিমাপ করতে চাচ্ছি। এটাকে আমরা কীভাবে করবো, এটাকে আমরা ভোল্ট মিটারের দুটো পোর্টকে সরাসরি এই দুটো পোর্টের সাথে আমরা যুক্ত করে দেবো। কীভাবে, এইভাবে এই একটা পোর্টকে যুক্ত করলাম, এই যে ভোল্ট মিটার, আর একটা পোর্ট এই পয়েন্টের সাথে, যে দুই পয়েন্টের সাথে এটা দুই পোর্টকে যুক্ত করি সেই দুই পয়েন্টের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্সকে আমরা আউটপুট হিসেবে দেখতে পারবো। তো দেখা যাচ্ছে যে ভোল্ট মিটারের কানেকশনটা কিন্তু দুইটা পোর্টের মধ্যে প্যারালাল আকারে আছে, যেখানে অ্যামিটারের কানেকশনটা ছিল সিরিজ আকারে ছিল। তো এই যে অ্যামিটার ভোল্ট মিটার, এই দুটো মেশিনের থ্রুই কিন্তু কারেন্ট ফ্লো হয়। এই যে অ্যামিটারের থ্রু কারেন্ট ফ্লো হয়, এটাকে পরিমাপ করে সে আমাদের আউটপুট জানায়। তো এই দুইটা মেশিন, এই যে কোনো একটা রিয়েল প্যাথ, যে পথটা দিয়ে কারেন্ট ফ্লো হয়, এই সব ধরনের রিয়েল প্যাথেরই কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। একটা প্লেন ওয়্যার দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় সেটারও একটা রেজিস্ট্যান্স আছে, সেটা রেজিস্ট্যান্স যতই কম হোক না কেন। তো এই দুটো মেশিনের থ্রু যেহেতু কারেন্ট ফ্লো হয়, এদেরও একটা রিয়েল কেসে এদের একটা রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আমরা এই ভোল্ট মিটার অ্যামিটারকে রিয়েল কেসে আমরা একটা রেজিস্টার হিসেবে ইমাজিন করতে পারি, স্পেশাল একটা রেজিস্টার। এটা হলো রেজিস্টার এ আর এটা রেজিস্টার ভি।
এর স্পেশাল রেজিস্টারটা কি করে, যে এই রেজিস্টারটা সার্কিটের যে পয়েন্টে আমি লাগাই না কেন, এই রেজিস্টারটা থ্রু যে কারেন্ট ফ্লো সেটাকে আমাদেরকে আউটপুট হিসেবে জানাবে। আর এই রেজিস্টারটা যে সার্কিটে লাগালে এই দুই পয়েন্টের মধ্যকার ভোল্টেজ ডিফারেন্সটা আমাদের আউটপুট হিসেবে জানাতে পারে এই দুইটা রেজিস্টার। তো তো আমরা যদি অ্যামিটারকে এরকম রিয়েল কেসে যেরকমটা হয় সেভাবে রিপ্লেস করি, যে এটাকে স্পেশাল রেজিস্টার এ দিয়ে রিপ্লেস করলাম। তো আপাতত ভোল্ট মিটারটাকে আমাদের আলাপের সাবজেক্ট থেকে বাদ দিই। এই যে রেজিস্টারটা অ্যাড করলাম, এখন কি হলো, এই রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো আমাদেরকে আউটপুট হিসেবে জানাবে। কিন্তু আমাদের টার্গেট সার্কিট তো এই রেজিস্টারটা ছাড়া ছিল। একটা এক্সট্রা রেজিস্টার আমরা যেহেতু অ্যাড করলাম সিরিজ আকারে, তাহলে কি আমাদের টার্গেট সার্কিটের উপর কিন্তু একটা প্রভাব পড়লো। এই যে অল ওভার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে অল ওভার কারেন্ট ফ্লো, একই ব্যাটারির জন্য কারেন্ট ফ্লোটা কিন্তু কমে গেল। তো আমরা যেই এই সার্কিটটা যে আসল যে কারেন্ট ফ্লো সেটা যেটা বের করতে চাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু একটু আমরা ডিসপ্লেসড হয়ে গেলাম, একটা এরর পেলাম। হ্যাঁ, এভাবে রিয়েল কেসে অ্যামিটার লাগানোর ফলে কিছু আমাদের টার্গেট সার্কিটের একেবারে অ্যাকুরেট কারেন্ট ফ্লো থেকে কিছুটা এরর পাওয়া যায়। তো এই এররটা যত সম্ভব কমানোর জন্য কি করা হয়, অ্যামিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এটাকে যথাসম্ভব কমানোর চেষ্টা করা হয়। তো এটা কমানোর চেষ্টা করার ফলে কি হয়, যে অ্যামিটারটা যেহেতু সিরিজে কানেক্টেড, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে এটার যে রিলেশন সেটা হলো এরকম, সিরিজে কানেক্টেড ল অনুযায়ী সব রেজিস্ট্যান্সের একেবারে সরাসরি সমষ্টি। তো এই যে এটার সাথে যে অ্যামিটার রেজিস্ট্যান্স এটাকে কমানোর ফলে এটার যে যত কমাবো তত আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের উপর এটার প্রভাব কম থাকবে, সার্কিটের উপর এটার প্রভাব কম থাকবে, যে কারেন্ট ফ্লোকে তত কম চেঞ্জ করবে, আমাদের এররটা তত কম আসবে। সেই জন্য ইকুইভ্যালেন্ট এটা রিয়েল কেসে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে যত পারা যায় কমানোর চেষ্টা করা হয়। আইডিয়াল কেসে ধরা হয় যে এই অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স সরাসরি জিরো, যে এইসব এররকে আমরা যেহেতু আইডিয়াল কেসে ইগনোর করতে চাই। তো এটার রেজিস্ট্যান্স সরাসরি জিরো মানে কি, এটা শুধু একটা প্লেন কানেক্টর, এর চেয়ে বেশি কিছু না। তো এই কানেক্টরটা কি করে, এর থ্রু যে কারেন্ট ফ্লো সেটা আমাদেরকে আউটপুট হিসেবে জানাতে সক্ষম। তো এখন ভোল্ট মিটার একটা রেজিস্ট্যান্স আছে। তো এই যে ভোল্ট মিটারকে যদি আমরা রিয়েল কেসে এভাবে রিপ্লেস করি রেজিস্টার ভি দিয়ে, এটাকে এই দুই পয়েন্টে কানেক্ট করার ফলে কিন্তু যে আমাদের যে টার্গেট সার্কিট যেটা ভোল্টমিটার ছাড়া এই ক্ষেত্রে একটা অল ওভার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা প্রভাব পড়লো, সেখানে অল ওভার কারেন্টের প্রভাব পড়লো। এই দুই পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স যেটা আমরা চাচ্ছিলাম সেখান থেকে একটু এরর পেলাম, একটু সরে গেল, আসল যে অরিজিনাল সার্কিটের ভোল্টেজ ডিফারেন্স থেকে সরে গেল। হ্যাঁ, তো এই যে এই এররটা কমানোর জন্য রিয়েল কেসে কি এখানেও কি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যত পারা যায় তত কমানোর চেষ্টা করা হয় না, কারণ এখানে যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যত পারা যায় তত কমাই, এটা যদি রেজিস্ট্যান্স গোজ টু জিরো করে দিই, তাহলে কিন্তু এটা যদি একটা প্লেন ওয়্যার যদি হয়ে যায়, এটা যদি একটা এরকম প্লেন ওয়্যার হয়ে যায় তাহলে কিন্তু হলো না। তাহলে কি হলো, যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ ডিফারেন্সই থাকলো না। তাহলে তো আমাদের একেবারে ডিরেক্ট অপোজিট জিনিসটা হলো যেটা আমরা চাচ্ছিলাম। তো এটার জন্য কি করা হয়, যে এটাকে এইটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ঠিক অপোজিট জিনিসটা করা হয়। সেটা কি, যে এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যত পারা যায় তত বৃদ্ধি করার চেষ্টা করা হয়, যত পারা যায় ইনফিনিটির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এর ফলে কি হবে, যে এটা যেহেতু প্যারালালি কানেক্টেড, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে এটার সম্পর্কটা যেহেতু এরকম, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনের রুল অনুযায়ী, যে সব সার্কিটে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনভার্স, সব রেজিস্টার ইনভার্সের সমষ্টি। তো আমাদের ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স এইটা যত বেশি হবে, এটা এই অল ওভার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের উপর এটার প্রভাব কিন্তু তত কম হবে। আইডিয়াল কেসে যেটা চিন্তা করা হয়, যে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে একেবারে ইনফিনিটি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে আর অফ ভি যদি ইনফিনিটি হয়, তাহলে কিন্তু এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের উপর এটার প্রভাব একেবারে সরাসরি ম্যাথমেটিক্যালি জিরো হবে। আর এটার রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে কি, এখানে জাস্ট কানেকশনটা কাট করা। ইনফিনিটি রেজিস্টার মানে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না এই তারের থ্রু, এক্সট্রা এই ভোল্টমিটারটা অ্যাড করার ফলে কোনো কারেন্ট এখানে থ্রু ফ্লো হচ্ছে না, কানেকশন ডাইরেক্ট কাট করা, আমাদের টার্গেট সার্কিটটা প্রভাব মুক্ত থাকতেছে। এই দুই পয়েন্টে যে আসল ভোল্টেজ আমরা এরর মুক্ত হবে, সেই অরিজিনাল ভোল্টেজটা আমরা পাচ্ছি। এটাই ভোল্টমিটার আর অ্যামিটার সম্পর্কে থিওরি যে আলোচনা, যে অ্যামিটারকে সিরিজে আর ভোল্টমিটারকে দুইটা পয়েন্টের মধ্যে প্যারালালে কানেক্ট করা হয়। দুজনেরই রিয়েল কেসে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যেখানে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো, আইডিয়াল কেসে জিরো, আর
আইডিয়াল কেসে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি ধরা হয়। এখন এদের কিছু প্রবলেম আমরা দু একটা প্রবলেম দেখি এদের রিলেটেড। এই প্রবলেমে আমাদের এরকম একটা ভি ভোল্টেজের এরকম ব্যাটারির সাথে এরকম একটা রেজিস্ট্যান্স নেটওয়ার্ক কানেক্টেড, আর এই দুই পয়েন্টে একটা আইডিয়াল অ্যামিটার কানেক্টেড। অ্যামিটারের রিডিংটা বের করতে হবে, অর্থাৎ এই ব্রাঞ্চের থ্রু যে কারেন্ট ফ্লোটা হচ্ছে সেইটার মান আমাদের বের করতে হবে। তো এই ভি দেওয়া আছে আর সবগুলো রেজিস্টারের মান দেওয়া আছে, এগুলোর টাইমে আমাদের অ্যান্সার বের করতে হবে। তো কারেন্ট যেহেতু বের করতে হবে, আমরা কারেন্টটাকে একটু অ্যানালাইসিস যদি করি যে কারেন্টের ধারণাটা নেই, এই যে এই টোটাল কারেন্ট এখান দিয়ে আই বের হওয়া শুরু হয়েছে, এই আইটার মান আমরা জানি না, আর এই আইটা এখানে গিয়ে ডিভাইডেড হয়ে গেছে। এখানে ধরা যাক কারেন্ট ফ্লো হচ্ছে এই ব্রাঞ্চে I1, এই ব্রাঞ্চে কারেন্ট ফ্লো I2। I1 I2 এসে এইখানে এসে যেহেতু ডিফারেন্ট রেজিস্টার তারা এনকাউন্টার করতেছে, আর তাদের মধ্যে এখানে একটা ব্রাঞ্চ পাওয়া যাচ্ছে তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার, তো এইখানে হয়তোবা এই যে I2 থেকে কিছু কারেন্ট হয়তোবা এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, অথবা I1 থেকে কিছু কারেন্ট এই মাথা থেকে ওই পারে চলে যাবে। তো এই ইন্টারচেঞ্জ হওয়ার জন্য এইখানে হয়তোবা এইখানে কারেন্ট এখন হয়ে যাচ্ছে I4 ধরি, আর এইখানে কারেন্ট এই ব্রাঞ্চের থ্রু এখন কারেন্ট I3। তো এই I4 আর I3 আবার কার্শফ ল অনুযায়ী এই পয়েন্টে এসে মিলিত হয়ে টোটাল কারেন্ট আইকে আবার তারা রিক্রিয়েট করে। এভাবে মোটামুটি আমরা কারেন্টের একটা ধারণা পেলাম। এখন ভোল্টেজের ধারণাটা আমরা যেভাবে নেই, যে নোডগুলোকে আপাতত স্পট করি যে এটা ব্যাটারির লো ভোল্টেজ প্রান্ত, তো এই প্রান্তটাকে আমরা গ্রাউন্ড করে ফেলি। এই টোটাল পোর্ট রেজিস্টার এনকাউন্টার করার আগ পর্যন্ত এই টোটাল পোর্টটার ভোল্টেজ হলো 0। তারপর এই প্রান্ত থেকে এই প্রান্ত এই টোটাল পোর্টটার ভোল্টেজ একইভাবে ভি। এখন যেহেতু দেখা যাচ্ছে যে এইখানে একটা আইডিয়াল এমিটার একটা ওয়্যারের ইকুইভ্যালেন্ট, তো এখানে যদি আমরা ওয়্যার দিয়ে রিপ্লেস করি, এটাকে একটা কানেক্টর দিয়ে রিপ্লেস করি, দেখা যাচ্ছে এই পুরো ডটেড এরিয়াটা আসলে একটা ভোল্টেজ পয়েন্ট। এই পুরো ডটেড এরিয়াটা যদি একটা ভোল্টেজ পয়েন্ট ধরি, এটার মান, এই ভোল্টেজ মান হলো ভি প্রাইম। তো আমরা এটাকে একটা পয়েন্ট দিয়ে রিপ্লেস করি। পয়েন্ট দিয়ে কিভাবে রিপ্লেস করবো, এই যে এইখানে ধরি ভি প্রাইম পয়েন্ট এইখানে আছে, আর এই দুটো রেজিস্টার কমন ভাবে অ্যাড হয়ে ভি পয়েন্ট প্রাইম প্রান্তটার সাথে এই দুটো রেজিস্টার এন্ড পয়েন্ট যুক্ত হয়ে গেল। একইভাবে এই পরের দুটো রেজিস্টারের বিগিনিং পয়েন্ট একইভাবে কমন ভাবে অ্যাড হয়ে ভি প্রাইম প্রান্তটার সাথে এদের বিগিনিং পয়েন্ট যুক্ত হয়ে গেছে। এই যে সার্কিটটাকে আমি একটু চেঞ্জ করলাম। মধ্যের পয়েন্টটা পুরোটা যেখানে একটা কানেক্টর ছিল, কানেক্টরের ফরমেশনটা একটু চেঞ্জ করলাম। এখানে কিন্তু সব সেম, যে এই দুটো রেজিস্টার ভি আর ভি প্রাইম প্রান্তটার সাথে যুক্ত, আর এই দুটো রেজিস্টার ভি প্রাইম আর জিরো প্রান্তটার সাথে যুক্ত, একইভাবে আগের সার্কিটটার মতো। আর যার ভিতর যেরকম কারেন্ট সেরকম কারেন্টই ফ্লো হবে। টোটাল কারেন্ট ডিভাইডেড হয়ে এখানে I1 এখানে I2 যাবে, তারপর টোটালটা আবার এই প্রান্তটা এই ব্রাঞ্চটা এসে মিলিত হয়ে দেখবে যে এই রেজিস্টার দুটো আগে যত ছিল ততই আছে, আবার এই দুজনের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সও সেম আছে, অর্থাৎ যার ভিতর যত কারেন্ট যাওয়ার কথা ছিল ঠিক একই কারেন্ট যাবে। তো আগের সার্কিট আর সার্কিট আসলে একইভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট হয়েছে। এটাও একটা ইকুইভ্যালেন্ট সার্কিট রিড্রয়ের এক রকমের উদাহরণ। বাট এটার সুবিধাটা কি, এটা সিম্পল কোন দিক দিয়ে, এটা কিন্তু রেজিস্টারের কানেকশনগুলো আগেরটার চেয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই দুটো রেজিস্টার প্যারালাল ভাবে কানেক্টেড, এই দুটো রেজিস্টার প্যারালাল ভাবে কানেক্টেড। এই দুইটা রেজিস্টারকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে আমরা রিপ্লেস করলে, যদি সেটা R1 প্রাইম হয় তাহলে সেটার ভ্যালু হবে 1/R1 প্লাস 1/R2, আর পরের দুটার ইকুইভ্যালেন্ট রেজিস্টার হবে R2 প্রাইম সমান 1/R3 প্লাস 1/R4। এই পয়েন্টের ভিতর আমরা এটাকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে রিপ্লেস করি।
এটা হলো R1 প্রাইম। একইভাবে এই দুটোকে আমরা একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করি। R2 প্রাইম। তো এখানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে যে এই পয়েন্টের ভোল্টেজ V, এখন এই দুটা সিরিজে কানেক্টেড। এই দুটোকে আমরা পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টার ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে রিপ্লেস করি। সেটা হলো R0। R0 এর ভ্যালু সিরিজ রুল অনুযায়ী আর ডিরেক্ট সমষ্টি R1 প্লাস R2, R1 প্রাইম প্লাস R2 প্রাইম। এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্টার পুরো সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এর ফলে কি সুবিধা হলো, এর ফলে আমরা আই এর ভ্যালু আমরা পেয়ে যাব, টোটাল আই এর ভ্যালু। টোটাল আই সমান সমান V/R0। টোটাল আই এর ভ্যালুটা আমরা এখন ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো এখন টোটাল আই হিসাব করার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু এখন প্রত্যেকটা এই যে আই কম্পোনেন্ট যেগুলো I1 I2 I3 I4 সবগুলো বের করতে পারবো। কীভাবে, আমরা আগের সার্কিট যেটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করাটা মেইন উদ্দেশ্য না, আমাদের যে আগের সার্কিট ওটা আমরা ফিরে যাই। এই যে কারেন্টগুলো ফ্লো হচ্ছে এই দুটো রেজিস্টার, এই ওয়ান আর টু রেজিস্টারের দুইটা রেজিস্টারই একই দুই প্রান্তের সাথে যুক্ত, অর্থাৎ এই দুইটা রেজিস্টারই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স সেম। অর্থাৎ আমরা যেটা লিখতে পারি যে এই দুইটা রেজিস্টারের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স যেহেতু সেম, সো I1 ইন্টু R1 সমান সমান I2 ইন্টু R2, যেটা হলো দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বা দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ। আবার আমরা আই এর ভ্যালু পেয়ে যাওয়ার কারণে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাবো, যেটা হলো এখানে টোটাল I1 I2 তে ভাগ হচ্ছে, সো I1 প্লাস I2 সমান সমান I। তো আমরা এখানে I2 কে যদি আমরা রিপ্লেস করি, করলে আমরা ইকুয়েশনটা এরকম, ফার্স্ট ইকুয়েশনটা এরকম হচ্ছে R1 সমান সমান I2 এর জায়গায় টোটাল I মাইনাস I1 ইন্টু R2। এই I2টাকে আমরা I1 দিয়ে এইভাবে রিপ্লেস করলাম ইকুয়েশন 2 এর ভিত্তি করে। এখন আমরা I1 এর ভ্যালুটা আমরা এখন পেয়ে যাচ্ছি, এটা লিনিয়ার ইকুয়েশনটার মধ্যে I1 ইন্টু R1 প্লাস R2 সমান সমান IR2। তো I1 সমান সমান টোটাল I ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই যে আমরা I1 এর ভ্যালু আমরা এখন পেয়ে গেলাম। এখন যেটা করব যে এই দুইটা রেজিস্টারের ক্ষেত্রেও কিন্তু সেম, এই দুইটা রেজিস্টারও একই দুই প্রান্তের সাথে যুক্ত, এই দুটো রেজিস্টারেরও দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ সেম, অর্থাৎ I3 R3 সমান সমান I4 R4। আবার এই I3 আর R3ও লাস্টে এক হয়ে একই টোটাল কারেন্ট I রিক্রিয়েট করতেছে, অর্থাৎ I3 প্লাস I4 সমান একইভাবে টোটাল I। তো এইভাবে আমরা কিন্তু এখন আমরা I4টার ভ্যালু পেয়ে যাচ্ছি একই ইকুয়েশনের থ্রু। আমরা একই ক্যালকুলেশনের থ্রু গেলে আমরা কি দেখব, I4 এটা একটা I4 সমান সমান টোটাল I ইন্টু R3 ডিভাইড বাই R3 প্লাস R4। এখানে যেহেতু I1 এর ক্ষেত্রে উপরে বসছে R2, তো এখানে I4 এর ক্ষেত্রে উপরে বসছে R3। তো এখানে আমরা I1 আর I4 এর ভ্যালু পেয়ে যাচ্ছি
এখন খেয়াল করি, এখন যদি ধরি যে এইখানে I1 এইখান থেকে এই ব্রাঞ্চে কোন প্রান্ত থেকে কোন প্রান্তে গেছে আমরা এটা ঠিক এখনো যাই না। আমরা যদি ধরে নিই যে এইখান থেকে এইখানে I পরিমাণ কারেন্ট গেছে, তাহলে কিন্তু আমরা বুঝতেছি যে I, আমরা যেটা দেখতেছি সেটা হলো I সমান সমান কত, I মাইনাস I1 মাইনাস I4। I1 থেকে I পরিমাণ কারেন্ট ওইদিকে চলে যাওয়ার ফলে I4 কারেন্ট এই ব্রাঞ্চ দিয়ে ফ্লো হচ্ছে। হ্যাঁ, এখন যদি উল্টাটা হয় যে I1 কারেন্ট এই উপর থেকে আসলে নিচের দিকে ফ্লো হচ্ছে, তাহলে কি হবে, তাহলে জাস্ট এইটার মান নেগেটিভ হবে। তখন কি হবে, তখন এটা সমান কত I4 মাইনাস I1 হবে। তো এই দুটোর জাস্ট পার্থক্য করলে আমরা যে কোনো একদিক থেকে আরেক দিক ধরে নিয়ে এই দুটোর পার্থক্য করে আমরা এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লোটা আমরা বের করে দিতে পারতেছি। তো এইভাবেই আমরা এই যে অ্যান্সারটা, এই যে অ্যামিটারের রিডিং অর্থাৎ এই ব্রাঞ্চের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা পেয়ে যাচ্ছে। এটা শুধু I1 I4 না, আমরা I2 আর I3 এর ক্ষেত্রে আমরা একইভাবে দুটোর পার্থক্য করে এটার ভ্যালু আর প্লাস মাইনাস অনুযায়ী দিক আমরা বুঝে ফেলতে পারতাম। এই প্রবলেমটা আমরা দেখছি। তো আমাদের নেক্সট এখানে একটা আইডিয়াল কেসে একটা প্রবলেম দেখছি। তো আমাদের রিয়েল কেসে নেক্সট আমরা একটা প্রবলেম দেখি। আমাদের নেক্সট প্রবলেমটায় এই যে ভি ভোল্টেজের একটা ব্যাটারির সাথে এরকম কিছু রিয়েল অ্যামিটার ভোল্টমিটার কানেক্টেড, সবগুলো রিয়েল। এখানে এন সংখ্যক ভোল্টমিটার আছে, এন সংখ্যক অ্যামিটার আছে, এই ধরনের একটা নেটওয়ার্কে কানেক্টেড। হ্যাঁ, তো আমাদের যা যা দেওয়া আছে, আমাদের হলো এই যে ব্যাটারির ভোল্টেজ ভি দেওয়া আছে, প্রথম আর দ্বিতীয় অ্যামিটারের যে রিডিং I1 I2 এটা দেওয়া আছে, আর শুধুমাত্র প্রথম ভোল্টমিটারের রিডিং V1 দেওয়া আছে। আর আরেকটা জিনিস যেটা বলা আছে যে সব ভোল্টমিটারগুলো আইডেন্টিক্যাল। তো এখন আমাদের এই যেটা বের করতে হবে, সবগুলো যে ভোল্টমিটার তাদের যে টোটাল রিডিংয়ের যে সমষ্টি সেটা আমাদের বের করতে হবে। সবগুলো ভোল্টমিটারের রিডিংয়ের সমষ্টি বের করতে হবে। এখন প্রথমে আমরা দেখি যে সবগুলো যেহেতু সব মিটারই রিয়েল, তো সবগুলোই আসলে একটা রেজিস্টারের ইকুইভ্যালেন্ট, সবগুলোকে আমরা একটা রেজিস্টার হিসেবে ইমেজিন করতে পারি। তো আর সবগুলো ভোল্টমিটার আইডেন্টিক্যাল বলতে যে সবগুলো ভোল্টমিটারের যেই রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স সবগুলোরই সমান। তো এখন আমরা যেটা শুরু করি যে দেখতেছি টোটাল কারেন্ট ফ্লো হয়ে, টোটাল কারেন্টটাই প্রথম অ্যামিটারের থ্রু ফ্লো হতে বাধ্য। তো আমাদের দেখতেছি যে টোটাল কারেন্টটাই হলো I1, যেটা প্রথম অ্যামিটারের রিডিং I1। আর তারপর প্রথম ভোল্টমিটার থ্রু যদি এই স্মল I1 পরিমাণ কারেন্ট এসে এই ব্যাটারির লো ভোল্টেজ প্রান্তে যায়, আর এই ব্রাঞ্চের তো কারেন্ট যেটা হলো I2 যেটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা দেখতেছি I1 সমান সমান টোটাল কারেন্ট I1 মাইনাস সেকেন্ড ব্রাঞ্চের কারেন্ট I2। এইভাবে আমরা I1 এর ভ্যালু প্রথম ভোল্টমিটারের থ্রু কারেন্ট ফ্লো এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যে প্রথম ভোল্টমিটারের যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, প্রথম ভোল্টমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। সেটা হলো ওহমস ল অনুযায়ী যে V1, এই যে প্রথম ভোল্টমিটারটা রিডিং এই প্রান্ত আর এই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বাই এটা থ্রু কারেন্ট ফ্লো I1। বলি V1 হলো এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, I1 হলো এই এইটার ইন্টারনাল রেজিস্টারের থ্রু কারেন্ট। তো এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথম ভোল্টমিটারটা ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়ে যাওয়া মানে কি, সবগুলোরই পেয়ে যাওয়া, কারণ সবগুলোরই ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান, যেমনটা আগে বললাম। তো তো আমরা যদি ধরি যে একটা যে টোটাল আমাদের যে অ্যান্সার, যে সবগুলোর রিডিং যে V0 সমান সমান যদি ধরি যে V1 প্লাস V2 প্লাস ডট 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 V of n, দ্যাট ইজ সমান সমান কি, প্রথমটা থ্রু কারেন্ট ফ্লো ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস সেকেন্ডটা থ্রু কারেন্ট ফ্লো ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস ডট 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 I of n ইন্টু একই ইন্টারনাল রেজিস্ট্যান্স সমান সমান কি, সবগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমি কমন নিই,
এইখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স তো আমরা অলরেডি পেয়ে গেছি। এখন সবগুলো আই এর সমষ্টি কি, কারশফ ল অনুযায়ী এদের সবার মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সব কারেন্ট ফ্লো একসাথে মিলিত হয়ে এই প্রান্তে এসে আবার এই প্রান্তে পৌঁছাচ্ছে, যেটা হলো সার্কিটের থ্রু প্রথম যে টোটাল কারেন্ট ফ্লোটা বেরোছিল সেটা, অর্থাৎ I1। তো সবগুলো কারেন্ট ফ্লোর সামেশন সেটা সমান সমান কি, I1 ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাই আমাদের অ্যান্সার। ইন্টারনাল রেজিস্ট্যান্স কে বের করব, ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা মান আমরা পেয়ে গেছি। এইভাবে আমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেললাম। তো আমরা আমাদের নেক্সট এক্সাম্পলের থ্রু আমরা একটা কমপ্লেক্স একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্রয়ের একটা মেথড আমরা দেখব, নোড বেসড অ্যানালাইসিসে কীভাবে একটা সিম্পল সার্কিট রিড্র করা যায়। তো এখানে আমরা দেখতেছি যে এরকম 5টা টোটাল রেজিস্টার একটা একটার সাথে মোটামুটি একটু এরকম একটা কমপ্লেক্সভাবে একটা নেটওয়ার্ক তৈরি করছে এ আর বি পয়েন্টের মধ্যে। তো আমাদের কোশ্চেন হলো এ আর বি পয়েন্টের ভিতর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো আমাদের নেটওয়ার্কটাকে একটু খেয়াল করে দেখি যে এ বি, এই যে প্রথম চারটা রেজিস্টার এরকম একটা বক্সের মতো কানেকশন তৈরি করছে, যেখানে এই কর্ণগুলো আবার কানেক্টর দিয়ে কানেক্টেড। এই কর্ণগুলোর মধ্যে এই যে এরকম একটা রিংগুলোর মতো এরকম একটা সাইন, এটা দিয়ে বোঝানো হয় যে এই পয়েন্টে এই যে কানেক্টর দুইটা একটা একটার সাথে কানেক্টেড বা অ্যাটাচড না, ডিসকানেক্টেড। যদি আমরা সার্কিটে দেখি যে দুইটা কানেক্টর সরাসরি এইভাবে পাস করছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই পয়েন্টে দুইটা একটা একটার সাথে কানেক্টেড, এটা একই পয়েন্ট। তো এই পুরো এরিয়াটায় একই ভোল্টেজ বিদ্যমান, কিন্তু একটা একটার সাথে যে কানেক্টেড না, ডিসকানেক্টেড, এটা বোঝানোর জন্য আসলে এরকম সাইনটা দেওয়া হয়, বোঝানো হয় যে একটা একটার উপর দিয়ে চলে গেছে, কানেকশন তৈরি করে নেয়। তো আমাদের বুঝতে হবে যে এই নট নেসেসারিলি এই পুরো দুইটা কানেক্টরের ভিতরেই একই ভোল্টেজ কাজ করতেছে। এখানেও এই ডিসকানেকশনটাই বোঝানো হয়েছে। তো এখন যেটা আমরা দেখবো যে আমরা 5টা রেজিস্টারের একটার সাথে আরেকটা নেটওয়ার্ক আমরা খেয়াল করলে দেখবো যে কেউ কারোর সাথে কিন্তু সরাসরি সিরিজে বা প্যারালালে কানেক্টেড নাই। তো এদের কানেকশনটা অনেক কনফিউজিং লাগছে। তো আমরা এই সার্কিটটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করি। সেটার জন্য প্রথমে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভোল্টেজ পয়েন্টগুলোকে স্পট করি। যে দেখা যাচ্ছে যে এইটা হলো এ পোর্ট, তো আমি এই পয়েন্ট, যেটা এই পয়েন্টের ভোল্টেজের নাম দিলাম আমি এ। তারপর দেখছি যে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট হলো সরাসরি কানেক্টর দিয়ে কানেক্টেড, কোনো রেজিস্টার নাই, তো এই পয়েন্টেরও ভোল্টেজ আমি বুঝলাম এ। তারপর এই পয়েন্টের ভোল্টেজের নাম দিলাম আমি সি, কারণ বি তো এই পয়েন্টের নাম। তো এখন দেখতেছি যে একইভাবে এইটা ওই পয়েন্টের সাথে কানেক্টর দিয়ে কানেক্টেড, এই পয়েন্টের নামও সি। আর তারপর একটা রেজিস্টার ক্রস করার পর ফাইনালি ভোল্টেজ হবে বি, বি পোর্টে এসে পৌঁছাবে। এই যে এই সার্কিটটায় আমাদের টোটাল 3টা ভোল্টেজ পয়েন্ট আছে, এ বি আর সি। তো এ বি সি পয়েন্ট 3টাকে আমরা আর পাশে আবার লিখি যে এটা এ পোর্ট, এইটা বি পোর্ট, আর তাদের মধ্যে আরেকটা ডিফারেন্ট ভোল্টেজ পয়েন্ট, সেটা হলো সি। তো এই যে আমরা এবিসি 3টা ভোল্টেজ পয়েন্ট বসালাম, এখন আমাদের এই যে রেজিস্টারগুলোকে করেসপন্ডিং ভোল্টেজ পয়েন্টের ভিতর আমরা একটা একটা করে বসাই। দেখা যাচ্ছে যে R1 রেজিস্টারটা R1, R2, R3, R4 এই 4টা রেজিস্টারই এ আর সি পয়েন্টের ভিতর কানেক্টেড। তো এ আর সি পয়েন্টের ভিতর আমরা এই 4টা রেজিস্টারকে একটা একটা করে বসাই দিই। এগুলো একটা, এই যে আরেকটা, এই যে চতুর্থটা। R1, R2, R3, R4। আর তারপর 5 নাম্বার ফাইনাল রেজিস্টারটা বি আর সি পয়েন্টের ভিতর কানেকশন তৈরি করছে। আর 5। এখন আমরা দেখতেছি যে এই সার্কিটে যেই ভোল্টেজ পয়েন্ট, আমরা এইখানেও সেম ভোল্টেজ পয়েন্ট বসাইছি, আর প্রত্যেকটা রেজিস্টারকে করেসপন্ডিং ভোল্টেজ পয়েন্টের ভিতর আমরা একটা একটা করে কানেক্টেড করছি।
তো এই সার্কিটটা কিন্তু এই সার্কিটেরই একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, খালি পার্থক্য হলো এই সার্কিটে একটা একটার সাথে কানেকশন আমাদের পুরোই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই চারটা রেজিস্টার একটা একটার সাথে সরাসরি প্যারালাল ভাবে কানেক্টেড, যেখানে এই চারটাকে যদি আমরা প্যারালাল যে সূত্র সেটা অনুযায়ী একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আমরা রিপ্লেস করি, সেটার সাথে দেখা যাবে 5 নাম্বার রেজিস্টারটা সরাসরি সিরিজে কানেক্টেড। সরাসরি আমরা যোগ করে দিব, টোটাল সার্কিটটার এবি পয়েন্টের সাপেক্ষে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। এই যে এরকম একটা কমপ্লেক্স একটা নেটওয়ার্কে আমরা প্রত্যেকটা ভোল্টেজ নোড একটা একটা করে আমরা স্পট করলাম, তারপর করেসপন্ডিং রেজিস্টারগুলোকে করেসপন্ডিং ভোল্টেজ পয়েন্টে বসালাম একটা একটা করে, এভাবে আমরা একটা সাধারণত একটা সিম্পল একটা সার্কিট পেয়ে থাকি। এটাই আসলে নোড বেসড সিম্পল সার্কিট রিড্র। এই মেথডটা আমরা আমাদের পরবর্তী কিছু প্রবলেমে ইউজ করব। আসলে কালো কালির মার্কারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য বাকি ক্লাস লাল সবুজ মার্কার দিয়ে কন্টিনিউ করি। তো আমাদের যে নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা আমরা আগে যা যা শিখলাম এগুলোর একটা ধারণা কম্বাইন করার চেষ্টা করব। এই যে এই সার্কিটটা দেখা যাচ্ছে, এই ব্যাটারিটার ভোল্টেজ ভি, এরকম একটা রেজিস্ট্যান্স নেটওয়ার্ক আছে, আর টোটাল 4টা আইডিয়াল অ্যামিটার এভাবে কানেক্টেড আছে এই ব্রাঞ্চগুলোর সাথে। সবগুলোর রেজিস্টারই আইডেন্টিক্যাল, সবগুলোর রেজিস্টারই রেজিস্ট্যান্স আর আর আমাদের যেটা বের করতে হবে সেটা হলো প্রত্যেকটা অ্যামিটারের রিডিং বের করতে হবে। হ্যাঁ, তো আইডিয়াল এমিটার বলতে তো আমরা বুঝি যে সেটা একটা ওয়্যারেরই সমতুল ইকুইভ্যালেন্ট। আর এখানে যে দেখা যাচ্ছে এরকম রেইনবো, অর্থাৎ এখানে যে টোটাল এই পয়েন্টে সেন্টারে টোটাল 3টা ব্রাঞ্চ ক্রস করছে, 3টাই কেউ কারোর সাথে কানেক্টেড হয়নি, সবাই একজন একজনের উপর দিয়ে গেছে, ডিসকানেক্টেড হয়ে আছে। তো আমরা এখন আমাদের অ্যানালাইসিস শুরু করি। তো আমরা ভোল্টেজ দিয়ে আমরা বিভিন্ন ভোল্টেজ বিশিষ্ট নোডগুলোকে আমরা স্পট করা থেকে শুরু করি। তো দেখা যাচ্ছে যে এই যে পয়েন্টটা, এই পোর্টটা ব্যাটারির লো ভোল্টেজ প্রান্তের সাথে যুক্ত, এই পোর্টটাকে আমি গ্রাউন্ডেড করে দিই। এই পয়েন্টটার ভোল্টেজ হবে কত? 0। এই পয়েন্টটার ভোল্টেজ 0 মানে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা সরাসরি কানেক্টর দিয়ে কানেক্টেড, এইটারও ভোল্টেজ 0। এই পয়েন্টটার ভোল্টেজ 0 বলে এটা তো কানেক্টরের সমতুল, তো এই পয়েন্টটার এই পুরো পোর্টটার ভোল্টেজ হবে ভি। একইভাবে কানেক্টরের সাথে কানেক্টেড হওয়ার ফলে এই পয়েন্টটারও ভোল্টেজ হবে ভি। হলো এখন আমরা আর একটা যেটা পয়েন্ট আছে, যে এই পয়েন্টের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হলো একটা কানেক্টর দিয়ে কানেক্টেড, কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ আমরা জানি না, আমরা ধরি এই পয়েন্টের ভোল্টেজ হলো এক্স, এই দুই পয়েন্টের ভোল্টেজ এক্স। তো আমরা এই যে ভোল্টেজ পয়েন্টগুলো আমরা স্পট করলাম। এখন কারেন্ট নিয়ে যেহেতু আমাদের বের করতে হবে, তো কারেন্ট নিয়ে আমরা একটা ধারণা আমরা নিয়ে নিই, যে আমরা ধরি যে এই নোডটার ক্ষেত্রে চিন্তা করি যে টোটাল কারেন্ট আই এর ভ্যালু আমরা এখনো জানি না। আই ফ্লো হচ্ছে এই ফার্স্ট এমিটার দিয়ে, ফ্লো হয়ে এই পয়েন্ট আসছে। তো ফার্স্ট এমিটার আমরা বুঝতে পারতেছি যে ফার্স্ট এমিটারের যে রিডিং হবে সেটা হবে টোটাল কারেন্ট আই। তো এই টোটাল কারেন্ট আই এই পয়েন্টে এসে আমরা ধরি যে 3 ভাগে ভাগ হচ্ছে, এই এক ভাগ, এই আরেক ভাগ, এই আরেক ভাগ, এই 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি ধরি যে তাহলে আমি ইকুয়েশন লিখলে কি পাবো? আই সমান সমান এই যে প্রথম ভাগ, যেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, সেটা কি? এই যে হায়ার ভোল্টেজ ভি মাইনাস যে লোয়ার ভোল্টেজ পয়েন্টে যাচ্ছে 0 বাই যে রেজিস্ট্যান্স থ্রু যাচ্ছে আর, প্লাস সেকেন্ড ব্রাঞ্চ যেটা যে হায়ার ভোল্টেজ যেখান থেকে যাচ্ছে অর্থাৎ ভি মাইনাস যেই লোয়ার ভোল্টেজের পয়েন্টে যাচ্ছে এক্স বাই আর। আমি এটা বারবার বলতেছি কারণ এই যে কোনটা মাইনাস কোনটা আমরা যেটা ধরছি, আমরা যেই দিকে কারেন্ট ফ্লো ইচ্ছা সেদিকে ধরতে পারি, কিন্তু সেই হিসেবে কোনটা মাইনাস কোনটা এটা আমাদের করেসপন্ড করা সবসময় উচিত। এটা উল্টা হয়ে গেলে আমাদের ম্যাথ ক্যালকুলেশন সব ভুল হয়ে যাবে। আমাদের আর যে লাস্ট যে কারেন্ট ফ্লোটা বাকি আছে, এই যে এই কারেন্ট ফ্লোটা একটা কন্ডাক্টরের ভিতরে গেছে, তো এই কারেন্ট ফ্লোটাকে আমরা কিভাবে দেখবো? আমি এটাকে যেটা দেখবো যে আমি ধরেছি এই যে লাস্ট যে কারেন্ট ফ্লো এর যে কম্পোনেন্ট, এইটা এই পয়েন্টে আসছে, এসে 2 ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ এই দিক গেছে, আরেক ভাগ গেছে এই দিকে, ঠিক আছে? তো এই যে দুই ব্রাঞ্চে যে কারেন্ট ফ্লো এইখান থেকে এই দিক যেটা ফ্লো হয়েছে প্লাস এখান থেকে এটা যেটা ফ্লো হয়েছে, এই দুটোর সমষ্টি হলো আমাদের এই লাস্ট কম্পোনেন্ট। অর্থাৎ লাস্ট কারেন্ট কম্পোনেন্টটা হলো এইখান থেকে এইদিকে যেটুকু কারেন্ট গেছে, অর্থাৎ ভি মাইনাস 0 বাই আর, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই আর প্লাস এখান থেকে এখানে যেটুকু গেছে ভি মাইনাস এক্স ডিভাইডেড বাই আর সমান সমান আমরা কি পাইছি? 4টা ভি, 4v মাইনাস 2x ডিভাইডেড বাই আর। আই সমান সমান এটা।
তো আমরা এইখানে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে আমাদের ভি আর আর এর ভ্যালু জানা আছে, আই আর এক্স এই দুইটা হলো আমাদের ভ্যারিয়েবল। এই দুইটা ভ্যারিয়েবলের আমরা একটা লিনিয়ার ইকুয়েশন পেলাম, এক্স একটা ভ্যারিয়েবল, আই আর একটা ভ্যারিয়েবল। তো আমাদের আরেকটা লিনিয়ার ইকুয়েশন লাগবে। তো আমরা ইকুয়েশনটাকে এখানে লিখি, আর আমরা ডিসাইড করি আমরা যে আই এর ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি আলাদাভাবে। যেহেতু আই এর ভ্যালু এমনিও বের করা লাগবে প্রথম এমিটার রিডিং, তো টোটাল কারেন্ট আইটাকে আমরা বের করতে চাচ্ছি। টোটাল কারেন্ট আই বের করার জন্য আমরা কি করব, এই পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করব। তো এটা যদি আমরা করি তাহলে ভি দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে ডিভাইড করলে টোটাল কারেন্ট ফ্লোটা আমরা পেয়ে যাব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নির্ণয় যেভাবে করবো, যে একটু আগে যে আমরা সিম্পল সার্কিট ড্রয়ের বিষয়টা দেখলাম, এই সার্কিটটাও অনেক কমপ্লেক্স, যে কোন রেজিস্টারের সাথে কোন রেজিস্টার সিরিজ নাকি প্যারালালে কানেক্টেড সরাসরি বোঝা যাচ্ছে না। তো আমরা এই পুরো সার্কিটে 3টা ভোল্টেজ পয়েন্ট আছে, আমরা সিম্পল সার্কিট ড্র করার একটা অ্যাটেম্প্ট নিই, যে এইটা হলো ভি পোর্ট, এটা হলো জিরো পোর্ট, আর তাদের মধ্যকার এই যে আরেকটা এক্স ভোল্টেজের পোর্ট আছে। একটা একটা করে আমরা রেজিস্টার বসে যে কে কার কার মধ্যে আছে। যে প্রথম রেজিস্টারটা আছে ভি আর জিরো পোর্টের ভিতরে, তারপর রেজিস্টারটা জিরো আর এক্স পয়েন্টের মধ্যে আছে, এই রেজিস্টারটা। তারপর আসতেছে এই রেজিস্টারটা, যে ভি আর এক্স পয়েন্টের ভিতর আমরা আরেকটা বসে দিই। দেন পরেরটা হলো ভি আর জিরো পয়েন্টের ভিতর আরো একটা, ভি আর জিরো পয়েন্ট, তারপরটা জিরো আর এক্স এর ভিতর আরেকটা। জিরো আর এক্স এর ভিতর, তারপর ফাইনাল যেটা সেটা হলো এক্স আর ভি এর ভিতর, এক্স আর ভি এর ভিতর আমরা ফাইনাল আরেকটা বসে দিই। এই যে এই ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা রিড্র করলাম, এখানে আমাদের কানেকশনটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে। এই লাস্টের দুইটা আমরা এই যে এই দুইটা যে আমি গ্রিন কালিতে মার্ক করি, এই দুইটা পরস্পরের সাথে প্যারালালি যুক্ত, আর এই দুইটাও পরস্পরের সাথে প্যারালালি যুক্ত। আমরা কানেক্টর রিড্র একটা উদাহরণে আমরা এরকম একটা কানেকশন দেখছিলাম, নিচের দুটো বাদ দিয়ে এরকম একটা কানেকশন দেখছিলাম, যেখানে এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল। তো এই যে সবগুলো রেজিস্টারের ভ্যালুই তো আর, এই দুইটা আর এই দুইটাকে প্যারালালি আমরা কানেক্ট করলে যেটা পাবো, যে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্রাইম হলে আর প্রাইম সমান 1/r প্রাইম সমান 1/r প্লাস 1/r, দ্যাট ইজ আর প্রাইম সমান কত, আর ডিভাইডেড বাই 2। এই দুইটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টার দিয়ে রিপ্লেস করি। আর বাই 2, আর এই দুটোকে একইভাবে। আর বাই 2, ঠিক আছে। তো এই দুটা এখন আর বাই 2 আর আই বাই 2 সরাসরি সিরিজে কানেক্টেড, এই দুটোকে আমরা অ্যাড করে দিই, অ্যাড করে দিলে আমরা যেটা পাবো কত, আর পাবো। এখন আমরা দেখছি এই রেজিস্টারটার ভ্যালু আর, এটার ভ্যালু আর, এটার ভ্যালু আর। তো এই তিনটা সরাসরি একেবারে সিম্পলি প্যারালালি কানেক্টেড। তো আমাদের ফাইনাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা আর নট হলে আর নট সমান কত, 1/r প্লাস 1/r প্লাস 1/r, দ্যাট ইজ আর নট সমান সমান আর বাই 3। আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নটটা আমরা পেয়ে গেলাম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা আর নটের ভ্যালু আমরা পেয়ে যাওয়ার ফলে আমরা এখন আই এর ভ্যালু বের করে ফেলতে পারবো। টোটাল কারেন্ট আই সমান সমান ভি বাই আর নট সমান সমান কত, 3v/r। তো আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম। এখন কারেন্টের ভ্যালু আমরা এই যে এই প্রথম ইকুয়েশনে যদি আমরা রিপ্লেস করি তাহলে কি পাই, প্রথম ইকুয়েশনকে আবার যদি লিখি,
3v by r সমান সমান 4v minus 2x divided by r. That is 3v সমান সমান 4v minus 2x, that is x equals to কত v by 2. x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, x ভ্যারিয়েবলটার ভ্যালু পেয়ে গেলাম, i এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 3v by কত পেয়েছিলাম r. এভাবে আমাদের সার্কিটের সবগুলো ভোল্টেজ পয়েন্ট আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন। তো x এর ভ্যালু x এর জায়গায় যদি আমি v by 2 এখন রিপ্লেস করি, যে v ডিভাইডেড বাই 2 আর এখানে v ডিভাইডেড বাই 2, তো সবগুলো পয়েন্টের আমাদের ভোল্টেজ জেনে যাওয়ার ফলে এখন আমরা যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টে কত কারেন্ট যাচ্ছে এটা আমরা এখন বের করে ফেলতে পারবো। তো একটা একটা করে অ্যামিটারের রিডিং সলভ করে প্রথম অ্যামিটারের থ্রু তো টোটাল কারেন্ট i ফ্লো হচ্ছে। প্রথম অ্যামিটারের রিডিং যেটা a1 এর রিডিং সেটা হবে কত i, দ্যাট ইজ 3v বাই r। এখন সেকেন্ড অ্যামিটারের রিডিং এই যে এইটা, সেকেন্ড অ্যামিটারের থ্রু আমি ধরি যে এই যে এই দিক থেকে কারেন্ট আসতেছে, এদিক থেকে এসে আমি যেটা ধরছিলাম এই ভাগে আর এই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই অ্যামিটারের থ্রু যে টোটাল কারেন্ট সেটা হলো কত, এই ব্রাঞ্চের যে কারেন্ট দ্যাট ইজ v মাইনাস 0 by r plus v minus v by 2, v minus v by 2 by r, that is v by 2r. তো এই যে সেকেন্ড অ্যামিটারের যে কারেন্ট ফ্লো সেটা হলো v by 2r, আর তারপর যেটা আমাদের থার্ড অ্যামিটারের কারেন্ট ফ্লো, যেটা আমরা থার্ড অ্যামিটারের ক্ষেত্রে আমরা যেহেতু আমরা এখনো কোনো কিছু ধরি না, আমরা ধরে নিই যে থার্ড অ্যামিটারের থ্রু এই মাথা থেকে এই মাথায় কারেন্ট আসছে, এসে যে এই দুই ভাগে ভাগ গেছে। আচ্ছা উল্টা ধরি, আমরা আগেরটা যেহেতু ধরছিলাম, আমি ধরি যে থার্ড অ্যামিটারের থ্রু এই দিকে কারেন্ট ফ্লো হয়েছে, এই দিকে কারেন্ট ফ্লো হয়ে সেই কারেন্টটা এই পয়েন্টে এসে এই দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই দুই ভাগে যে ভাগ হয়ে গেছে, তাহলে থার্ড অ্যামিটারের থ্রু কারেন্ট ফ্লো এই যে সেকেন্ড অ্যামিটারের মতো করে আমরা সমষ্টি আকারে বের করবো যে A3 সমান সমান এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লো, দ্যাট ইজ v by 2 minus 0 by r প্লাস এই যে এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লো, দ্যাট ইজ হায়ার থেকে লোয়ার v by 2 minus v by r। এখানে v বাই 2 তো v এর চেয়ে নিউমারিক্যালি বড়, কিন্তু আমরা ধরে নিচ্ছি কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, ধরে নিতে সমস্যা নেই, এক্স এর ভ্যালু তো আমরা একসময় জানতাম না। আমাদের যদি দেখা যায় যে কারেন্ট আসলে এদিকে ফ্লো হচ্ছে না, সিম্পলি এই কারেন্ট এই কম্পোনেন্টটার মান নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের টোটাল কারেন্ট ফ্লোটা কত আসতেছে, যে v বাই 2r মাইনাস v বাই 2r, তো সেটা সমান সমান কত 0। তোমরা নিউমেরিক্যালি আমরা পেয়ে গেলাম যে এই যে এই অ্যামিটারের রিডিং 0, অর্থাৎ এই ব্রাঞ্চের থ্রু কোনো কারেন্ট যাচ্ছে না। এটার ব্যাপারটা কি, আমরা ধরছি যে এই দিকে কারেন্ট যাচ্ছে সেটার ভ্যালু এই দিকমুখী যে কারেন্ট যাচ্ছে সেটার ভ্যালু মাইনাস ভি বাই 2r, অর্থাৎ যেহেতু নেগেটিভ, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে কারেন্টটা আসলে এই দিকে যাচ্ছে, এই দিকে পজিটিভ ভি বাই 2r কারেন্ট যাচ্ছে, আর এইদিকে কারেন্ট কম্পোনেন্টের মান পজিটিভ, এইদিকে পয়েন্টের যে কারেন্ট সেটাও ভি বাই 2r, অর্থাৎ ভি বাই 2r কারেন্ট এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে গিয়ে আবার এই ব্রাঞ্চ থেকে এই ব্রাঞ্চে যাচ্ছে। এই কানেক্টরের থ্রু কোনো কারেন্ট এই মাথা থেকে এই মাথায় আসতেছে না, আবার নতুন কোনো কারেন্ট এই কানেক্টরের থ্রু গিয়ে এই ব্রাঞ্চে অ্যাড হচ্ছে না, যেহেতু দুইটা ব্রাঞ্চেরই কারেন্ট ফ্লো সেম। তো এইভাবে এই ব্রাঞ্চটা তারা কোনো পুরো ইগনোর করে যাচ্ছে, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এটা আমরা ম্যাথমেটিক্যালি ফিজিক্যালি সবভাবে দেখলাম। আর যেটা ফাইনাল যেটা বাকি আছে, যে 4 নাম্বার অ্যামিটার, ওটাও বের করি। ধরি যে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এইদিকে কারেন্ট ফ্লো হয়ে এই প্রান্তে এসে টোটাল 3টা ভাগে ভাগ হয়ে গেছে। এইদিকে একটা ভাগ গেছে, এইদিকে একটা ভাগ গেছে, আর একটা ভাগে এইদিকে গেছে। এইদিকে যে কারেন্টের কম্পোনেন্টটা গেছে A4, দ্যাট ইজ এইদিকে যে কারেন্টটা গেছে সেটা হলো কত, হায়ার মাইনাস লোয়ার, ধরে নিচে ওই দিকে গেছে, তো 0 মাইনাস ভি, যেই দিক থেকে গেছে আর যেই দিকে মাইনাস যেই দিকে গেছে, এটা বাই আর প্লাস 0 মাইনাস ভি বাই 2 বাই আর প্লাস
এই ব্রাঞ্চে যে কারেন্ট গেছে, এখন এই ব্রাঞ্চটায় কত কারেন্ট গেছে, এই ব্রাঞ্চটায় কি টোটাল কারেন্ট যেটা সার্কিট এই ব্যাটারিটাকে লিভ করছিল সেই টোটাল কারেন্টটাই কি ফিরে আসবে না? তো এই ব্রাঞ্চে যে এইদিকে কারেন্ট ফ্লো সেটার ভ্যালু কত হবে? আই সমান সমান আই এর ভ্যালু আমরা পাইছিলাম কত? 3V/R মাইনাস V/R মাইনাস V/2R, that is 2V/R minus that is 3V/2R. তো ফোর্থ অ্যামিটার থ্রু এই দিকে এত কারেন্ট ফ্লো হচ্ছে, তো এভাবে আমরা 4টে অ্যামিটার থ্রু কারেন্ট ফ্লো পেয়ে গেলাম, এই একটা, এই একটা, এই একটা, আর একটা, এই একটা। এইভাবে আমরা আমাদের এই প্রবলেমটাকে সলভ করে ফেললাম। এই দুইটা থ্রু 3V/R। হ্যাঁ, তো সব এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করে ফেললাম। এখানে আমরা যেগুলো ইউজ করলাম সেটা হলো আইডিয়াল অ্যামিটারের যে ধারণা, সেটা যে একটা কানেক্টরের মতো এই ধারণাটা, আর আমাদের সিম্পল সার্কিট রিড্র, এই যে নোড বেস সিম্পল সার্কিট রিড্রয়ের ধারণাটা, এই দুটো ধারণা মিলেমিশে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম। তো আমাদের নেক্সট প্রবলেমটা ডিসক্রাইব করার আগে আসলে আগের প্রবলেমে একটা ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, যে আগের প্রবলেমের এই ক্যালকুলেশন এই যে A2 এর ভ্যালুটা ছিল এরকম, এটা প্লাস এখানে ছিল V/2 ডিভাইডেড বাই R, এটা আমি এটা সমান সমান লিখে হচ্ছিলাম যে V/2R। এই দুটার যোগফল আসলে V/2R না, এই দুটার যোগফল আসলে 3V/2R। এই একটা মিস্টেক হয়ে গেছিলো, এটা অ্যাড্রেস করলাম কি মানুষপত্রে ভুলে। তো নেক্সট যেই প্রবলেমটা, এই যে নেক্সট যে সার্কিট, এখান থেকে আমরা সিমেট্রির কিছু আলোচনা শুরু করি। এই সার্কিট যেটা, এই সার্কিটে এরকম একটা ভি ভোল্টেজের সাথে এরকম একটা রেজিস্ট্যান্স নেটওয়ার্ক লাগানো, এই দুটার রেজিস্ট্যান্স আর প্রাইম, আর মধ্যে একটা রিয়েল ভোল্টমিটার এই পয়েন্টে আর এই পয়েন্টে অ্যাটাচ। এই সার্কিটের সিমেট্রিটা কীরকম, যে এই সার্কিটকে বলা হয় কি, যে যদি আমি এই মার্কটা বরাবর এই সার্কিটটাকে ফোল্ড করি, এভাবে যদি ভাঁজ করি, তাহলে এই আর এর উপর পড়বে, এই ব্রাঞ্চের উপর পড়বে, এই আর প্রাইমের উপর পড়বে, এই ব্রাঞ্চের উপর পড়বে। তো এইভাবে এই দাগ বরাবর এই সার্কিটের একটা সিমেট্রি আমরা লক্ষ্য করতে পারতেছি। হ্যাঁ, এই সিমেট্রিটাকে আমরা কিভাবে এই সিমেট্রিটার জন্য আমরা কারেন্ট ফ্লোটাকে একটু অ্যানালাইসিস করি, যে ধরি যে আমরা কারেন্ট, হ্যাঁ আমরা নিজেরা কারেন্ট, আমরা ডিসাইড করছি যে আমরা এই পথটার বিষয়ে বিবেচনা করে দেখব। এই পথে যদি আমরা যাওয়ার ডিসিশন নেই, আমরা প্রথমে আর রেজিস্টারের সাথে এনকাউন্টার হব, তারপর এটা থ্রু যাওয়ার পর আমরা এই একটা ব্রাঞ্চ পাবো, যে ব্রাঞ্চে আমরা ডিসাইড করতে পারবো যে আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারি কিনা। এখানে একটা রিয়েল ভোল্টমিটার, অর্থাৎ একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বিশিষ্ট একটা ভোল্টমিটার আছে, আর আমরা ডিসাইড করতে পারবো যে এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চে যেতে পারি, যাবো কি যাবো না। তারপর আমরা আর প্রাইম রেজিস্টারটার সাথে এনকাউন্টার করব। এখন যদি আমরা আমরা যদি এই ব্রাঞ্চটার কথা বিবেচনা করি, এই ব্রাঞ্চটার ক্ষেত্রেও সেম, প্রথমে আমরা আর রেজিস্টারটার সাথে এনকাউন্টার করব, তারপর আমরা এরকম একটা ব্রাঞ্চ পাবো, যে ব্রাঞ্চের ভিতরে একটা ইন্টারনাল রেজিস্টার আছে, আমাদের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার একটা সুযোগ আছে, তারপর আমরা গিয়ে দেখবো যে আর প্রাইম রেজিস্টারটা আছে, এটার সাথে এনকাউন্টার করবো। এই ব্রাঞ্চ, এই যে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, এই দুই ব্রাঞ্চের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট একই জিনিস ঘটতেছে। এই ব্রাঞ্চে যাওয়া আর এই ব্রাঞ্চে যাওয়া কিন্তু একইভাবে, মানে এক্স্যাক্টলি সেম ব্যাপার। আমি যদি এই যে রেড মার্কটা বরাবর এই সার্কিটটাকে এভাবে ঘুরাই আনি, এখানে যদি একটা দুটো পিভট পয়েন্ট থাকতো, আমি যদি এটাকে ঘুরে আনতে পারতাম 180 ডিগ্রি অনুসারে ঘুরে আনতে পারতাম, তাহলে কিন্তু এই সার্কিটটার কোনোই চেঞ্জ হতো না। কারণ এই লাইনটা বরাবর একটা সিমেট্রি আছে। তো এই পথ আর এই পথ যেহেতু এক্স্যাক্টলি সিমেট্রিক্যাল, তাহলে আমরা বলতে পারি যে এই পথে থ্রু আর এই পথের থ্রু এক্স্যাক্টলি সেম কারেন্ট ফ্লো হবে। এই পথের থ্রু যে কারেন্ট ফ্লো আই হলে এই পথের থ্রু কারেন্ট ফ্লো হবে আই। এখান থেকে এখানে কোনো কারেন্ট যাওয়ার জন্য ডিসিশন নেবে না, কারণ তাদের এই পথে যাওয়ার এই পথে যাওয়া সেম। তো এই সিমেট্রির কারণে এই যে দুই পথে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, এটা মানে কি? এটা মানে টোটাল যেই কারেন্টটা ব্যাটারি থেকে লিভ করছিল, এখানে তার হাফ যাবে আর এখানে তার হাফ।
অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা ব্রাঞ্চে সেম কারেন্ট যাওয়ার ফলে এই 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 ব্রাঞ্চের থ্রু, এই যে এই ভোল্টমিটার থ্রু কোনো কারেন্ট পাস করতেছে না। ভোল্টমিটার থ্রু কোনো কারেন্ট পাস করছে না। ভোল্টমিটার থ্রু যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কারেন্ট পাস করতো, এই দুইটার মধ্যে আমরা মানের আপ ডাউন দেখতে পারতাম। হ্যাঁ, তো ভোল্টমিটার থ্রু কোনো কারেন্ট পাস করতেছে না, অর্থাৎ কি এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত? 0। এই যে ভোল্টমিটার রিডিং, তার মানে আমরা যেটা পাবো ডেল্টা ভি সমান সমান 0। আর আমাদের এই যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কীরকম হবে? এই ব্রাঞ্চটার থ্রু যেহেতু কোনো কারেন্ট পাস করতেছে না, এটা আসলে এই যে ওপেন সার্কিট বা সার্কিট ব্রেকের এটা থাকা না থাকে সেম কথা, এটা ওপেন সার্কিটেরই সমতুল। এটাকে আমরা যদি ডিসকানেক্ট করে দিই তাহলে আমরা ক্লিয়ারলি আমাদের এই কানেকশনটা, রেজিস্টারের কানেকশনটা আমরা বুঝে যাচ্ছি যে এই দুইটা সিরিজে কানেক্টেড, এই দুটো সিরিজে কানেক্টেড, তারপর একটা একটার সাথে প্যারালালি কানেক্টেড। যে দেখতেছি টোটাল রেজিস্ট্যান্স যদি আর নট হয় তাহলে 1/r0 সমান সমান 2 × 1/r প্লাস r প্রাইম। টু ইন্টু 1/r প্লাস r প্রাইম। তো r0 ইন্টারনাল রেজিস্ট্যান্স r0 সমান সমান r প্লাস r প্রাইম ডিভাইডেড বাই 2, এই দুটার গড় মান। ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেলাম, ভোল্টেজ ভি আছে, আমরা টোটাল কারেন্ট ফ্লোটা পেয়ে যাব। টোটাল কারেন্ট ফ্লো সমান সমান ভি বাই এই যে r0, দ্যাট ইজ 2v বাই r প্লাস r প্রাইম। তো এখন আমরা এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের থ্রু কারেন্ট ফ্লো আমরা পেয়ে যাচ্ছি। যদি এই তাহলে I/2 হবে কত? I/2 হবে এই ব্রাঞ্চের থ্রু যে কারেন্ট ফ্লো সেটা হলো এই যে ভি বাই আর প্লাস আর প্রাইম। তো এই যে এই রেজিস্টারগুলোর, এই দুইটা রেজিস্টারেরই ভোল্টেজ ড্রপ রেজিস্টার সেম, সেটার মান হবে I/2 × R, দ্যাট ইজ ইকুয়াল টু V × R by R plus R prime। এটা হলো এই যে এই R রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ। তো আর রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ পাচ্ছি, তাহলে আমাদের যদি এটা যদি ব্যাটারির লো ভোল্টেজ প্রান্ত, এটা যদি গ্রাউন্ডে কানেক্টেড হয়, তাহলে এই পোর্টটার ভোল্টেজ হবে হলো ভি। তাহলে এইটার ভোল্টেজ ড্রপ এরকম, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই পয়েন্টের ভোল্টেজ হবে হলো ভি মাইনাস ডেল্টা ভি অফ আর সমান সমান ভি ইন্টু 1 মাইনাস আর বাই আর প্লাস আর প্রাইম সমান সমান আর প্রাইম বাই আর প্লাস আর প্রাইম ইন্টু ভি। এটা হলো এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুটো পয়েন্টের ভোল্টেজ সেম, এই দুটো পয়েন্টের ভোল্টেজের মান হলো এটা। আর এই পয়েন্টের ভোল্টেজ তো 0, আমরা গ্রাউন্ডে যেহেতু কানেক্ট করে ফেলছি। তো আমরা এইভাবে সার্কিটটাকে পুরোপুরি যত অ্যানালিসিস করেছে সব করলাম। আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, ভোল্টমিটার রিডিং বের করলাম, টোটাল কোনটা থ্রু কত কারেন্ট যাচ্ছে সেটা বের করলাম, কোন পয়েন্টে কত ভোল্টেজ সেগুলো বের করলাম। তো এই যে এই ধরনের সিমেট্রি, এই যে এই ফোল্ড করার ফলে যে এই যে এই রেখার থ্রু যদি আমি ফোল্ড করি, তাহলে এই যে আর এর উপর পড়তেছে, আর প্রাইমের উপর পড়তেছে, এই ধরনের সিমেট্রিক্যাল সার্কিটকে, এই স্পেসিফিক সিমেট্রিক্যাল সার্কিটটাকে বলা হয় ফোল্ডিং সিমেট্রি। কিন্তু এই ফোল্ডিং সিমেট্রি যে আমরা অ্যানালাইসিস করলাম, যেটা হলো আমরা কারেন্টের প্রত্যেকটা পসিবল পথকে আমরা একটা একটা করে অ্যানালাইসিস করলাম, যে এই পথ দিয়ে গেলে কারেন্ট ফ্লো কী হবে আর সেটার সাথে অন্য পথের সিমেট্রিটা কীরকম, এভাবে প্রত্যেকটা পথকে একটা একটা করে সিমেট্রিক্যালভাবে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে আরেকটু ব্যাপক বা আরেকটু জেনারেল একটা সিমেট্রিক্যাল ধারণা। এই ধরনের সিমেট্রি যেখানে প্রত্যেকটা কারেন্টের পথকে অ্যানালাইসিস করা হয় সিমেট্রির উপর ভিত্তি করে, এটাকে এই ধরনের মেথডকে বলা হয় প্যাথ সিমেট্রি। তো ফোল্ডিং সিমেট্রি হলো প্যাথ সিমেট্রির একেবারে মোটামুটি বেসিক একটা প্রয়োগ। যে সার্কিটের কোনো একটা পথের সাথে কোন কোন পথগুলো সিমেট্রি, তো সেই অনুযায়ী আমরা ওই দুটো পথের কারেন্টকে আমরা
অ্যাসাইন করব, ভোল্টেজ পয়েন্টগুলোকে আমরা একইভাবে অ্যাসাইন করব। তো এইভাবে আমরা ফোল্ডিং সিমেট্রি যে নির্দিষ্ট সার্কিটটা এটা উদাহরণ দেখলাম, আর প্যাথ সিমেট্রির একটা শুরু বা বেসিক একটা উদাহরণ দেখলাম। আমরা এখন প্যাথ সিমেট্রির আরেকটু কমপ্লেক্স একটা প্রবলেম আমরা সলভ করবো প্যাথ সিমেট্রির উপর বেস করে। তো আমাদের এই প্রবলেমটা সিমেট্রি বেসড একটা প্রবলেম, সিমেট্রিটাকে একটু ভালোভাবে বোঝার জন্য। তো এই প্রবলেমে যেটা হয়েছে, এরকম একটা 3 ডাইমেনশনাল কিউব আছে। তো কিউবের প্রত্যেকটা যে এজ, এই প্রত্যেকটা বাহু দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে, আর প্রত্যেকটা বাহুর প্রত্যেকটা বাহুর রেজিস্ট্যান্স হচ্ছে আর। অর্থাৎ আমরা ধরতে পারি যে প্রত্যেকটা বাহুতে আর রেজিস্ট্যান্সের একটা রেজিস্টার অ্যাটাচড আছে। যেটা করতে হবে, এ আর বি পয়েন্টের সাপেক্ষে টোটাল সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো যেটা দেখতেছি যে সার্কিটের স্ট্রাকচারের মধ্যে আমাদের সিমেট্রির একটা ফ্লেভার আছে, যে আমরা মানে সার্কিটের স্ট্রাকচার দেখে বুঝতে পারতেছি যে এটা সিমেট্রি দিয়ে আসলে আমাদের সলভ করতে হবে। তো শুরু করি, আমরা প্যাথ সিমেট্রি দিয়ে শুরু করি, যে দেখি কারেন্ট কোন কোন পথে ফ্লো হতে পারে আর কোন কোন পথের সাথে কোন কোন পথের সিমেট্রিক্যাল একটা বিষয় লক্ষ্য করা যায়। তো আমরা ধরি যে এ পয়েন্ট থেকে কারেন্ট ফ্লোটা শুরু হয়েছে। এ পয়েন্ট থেকে কারেন্ট ফ্লোটা শুরু হয়, 3টা পথ আছে যাওয়ার জন্য। একটা হলো এ বি, যেটা হলো একটা বাহুর থ্রু সরাসরি বি পয়েন্টে কারেন্টটাকে পৌঁছে দিবে। আরেকটা হলো এডি, আরেকটা হলো এই। তো আবারও মনে রাখি প্রত্যেকটা বাহুর রেজিস্ট্যান্স হচ্ছে সেম। তো এ বি বাহুটা তো সরাসরি ডিরেক্ট, আর এই আর এডি দিয়ে বিভিন্ন পথে বি পয়েন্টে কারেন্ট পৌঁছাতে পারে। তো এই আর এডি পথগুলোকে আরেকটু ক্লোজলি আমরা দেখি। একটা পথ হলো এই, আরেকটা হলো এডি। এখন কারেন্ট যদি এই পথ দিয়ে যায়, ই পয়েন্টে পৌঁছায়, তখন তার জন্য আরও 2টা বাহু পাবে যাওয়ার জন্য। তার মধ্যে একটা বাহু ইএইচ, যেটা সরাসরি কারেন্টটাকে এইচ পয়েন্টে নিয়ে যাবে, আর আরেকটা বাহু হলো ইএফ, যেটা কারেন্টটাকে এফ পয়েন্টে পৌঁছায় দিবে। এখন এফ পয়েন্টে যদি যায়, কারেন্টটা যদি এফ পয়েন্টে যায়, তাহলে এখান থেকে আরও 2টা পথ কারেন্ট পাবে যাওয়ার জন্য। একটা হলো এফ জি, যেই পথ দিয়ে কারেন্ট জি পয়েন্টে পৌঁছাবে, আর একটা পথ এফ বি, অর্থাৎ একটা বাহুর থ্রুই কারেন্ট আর একটা বাহুর থ্রুই কারেন্ট বি পয়েন্টে পৌঁছে যাবে। এই যে আমরা এই পথটার থ্রু গিয়ে দেখলাম যে কতগুলো পসিবল পথ আছে, আর কোন পথগুলো কীরকম কী কী হতে পারে। এখন আমরা এডি পথটাকে অ্যানালাইসিস করি। এডি পথ দিয়ে যদি কারেন্ট যায়, ডি পয়েন্টে আসে, একইভাবে কারেন্টের জন্য ই পয়েন্টে যেরকম হয়েছিল 2টা পথ খুলে গেছিলো, এখানেও 2টা পথ খুলে যাবে। তার মধ্যে একটা বাহু সরাসরি এইচ পয়েন্টের সাথে কানেক্টেড, ডিএইচ, যেটা কারেন্টটাকে এইচ পয়েন্টে পৌঁছে দিবে। আরেকটা বাহু ডিসি, যেটা কারেন্টকে সি বিন্দুতে পৌঁছে দিবে, ডিসি। এখন সি বিন্দুতে যাওয়ার পর কি হবে, কারেন্ট আরও 2টা পথ পাবে। একটা হলো সিজি, সি বিন্দুতে গেলে আরও 2টা পথ পাবে। একটা সিজি, যেটার থ্রু কারেন্ট জি পয়েন্টে পৌঁছে যাবে। এফ পয়েন্ট আসার পর যেরকমটা হয়েছিল, 2টা পথ খুলে গেছিলো। একটা হলো এফ জি, যেটা থ্রু কারেন্ট জি পয়েন্টে পৌঁছে যাবে, আর এখানেও এরকম একটা হলো সিজি, যেটা থ্রু কারেন্ট জি পয়েন্টে পৌঁছে যাবে। আর একটা হলো সিবি, যেটা সরাসরি বি বিন্দুতে কানেক্টেড। তো আমরা এই 2টা আমরা দেখতেছি যে এই 2টা পথের মধ্যেই কিন্তু একটা সিমেট্রি লক্ষ্য করা যাচ্ছে। এই 2টা পথেই কিন্তু মানে যতগুলো সম্ভাব্য কেস আছে যে কারেন্ট যাওয়ার জন্য, সবগুলোর মধ্যে একটা মানে একটা সেমনেস বা একটা সিমেট্রি লক্ষ্য করা যাচ্ছে। এটার ফলে আমরা কি বুঝতেছি যে এই পথ আর এডি পথ, এই দুটো আসলে একটা কারেন্টের কেসে যে কারেন্টের সাপেক্ষে এই 2টা পথ আসলে অভিন্ন বা সেম। তো আমরা দেখতেছি যে এই পথে যেই কারেন্টটা ফ্লো হবে, এডি পথেও সেম কারেন্টটা ফ্লো হবে। অর্থাৎ ই পয়েন্টের যেই এই আর এডি, এই 2টা পয়েন্টের রেজিস্ট্যান্সও, এই 2টা বাহুর রেজিস্ট্যান্সও যেহেতু সেম, তো ডি পয়েন্টের যেই ভোল্টেজ, ই পয়েন্টের ভোল্টেজও সেম হবে। তো আমরা কে মুছে ডি দিয়ে রিপ্লেস করি। তারপর দেখতেছি আমাদের এফ আর সি বিন্দুর মধ্যে একটা সিমেট্রিক ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা বুঝতেছি যে এই যে ডি থেকে এফ বিন্দুতে যে পরিমাণ কারেন্ট যাবে I1, এই ডি থেকে সি বিন্দুতে সেম পরিমাণ কারেন্ট যাবে, কারণ এই 2টা বিন্দু পরস্পরের সাথে সিমেট্রিক। তাহলে এই 2টা পয়েন্টের এফ আর সি পয়েন্টের ভোল্টেজও সেম হবে। আমরা এফ পয়েন্টটাকে সি দিয়ে রিপ্লেস করি। এইভাবে আমাদের সার্কিটটার যে ডিফারেন্ট ভোল্টেজ পয়েন্টগুলো, নোডগুলো আমরা স্পট করে ফেলছি। এখন আমরা যেটা করব, নোড স্পট করার পর আমরা সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা রিড্র করব।
আমাদের টোটাল 6টা নোড আছে। তো নোডের সংখ্যা বেশি হলে আমাদের সার্কিটটা আশা করি আমাদের সিম্পল হবে। এই যে একটা পোর্ট, এ বি, তারপর এটা সি, এটা ডি, আর এটা দি জি, এটার নাম দি এইচ। এটাকে একটু অন্যভাবে ভোল্টেজ পয়েন্টগুলো বসালাম যেন আমাদের কাছে আমাদের যে ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা ড্র করবো সেটা যেন দেখতে একটু একটু সহজ হয়। তো একটা করে আমরা একটা করে রেজিস্টার বসে টোটাল 4 4 8 9 10 11 12টা রেজিস্টার আছে টোটাল। তো 12টাকে একটা করে বসাই। প্রথমে এ বি এর যে কানেক্টর সেটা বসাই। এ আর বি পয়েন্টে সরাসরি একটা রেজিস্টার যখন যুক্ত আছে, তারপর এ ডি এর সাথে ডি পয়েন্টের 2টা রেজিস্টার যুক্ত, এই একটা এডি, এই একটা এডি। তো এটাকে এইভাবে লিখি। এডি এর ভিতরকার আমরা রেজিস্টার লিখছি। এখন বি আর সি এর সাথে এরকম 2টা রেজিস্টার কানেক্টেড, এই একটা বিসি, এই একটা বিসি। এটাকে আমরা সিমভাবে বসাই। এই একটা বিসি, এই আরেকটা বিসি। এখন ডি আর সি এর সাথে ডি আর সি পয়েন্টের ভিতর দুইটা বাহু আছে, এই একটা ডিসি, এই একটা ডিসি। আবার আমরা এই দুটো কানেক্ট করি। এই দুটো লিখলাম। এখন যেটা দেখতেছি যে ডি আর এইচ এর সাথে দুইটা বাহু আছে, এই একটা ডিএইচ, এই যে একটা ডিএইচ। একইভাবে সি আর জি এর সাথে দুইটা, এই একটা সিজি, এই একটা সিজি। তো এখানে আবার দুইটা দিই। এই যে, আর ফাইনালি আমাদের এইচ আর জি এর ভিতর একটা রেজিস্টার কানেক্টেড, জিএইচ। তো অবশেষে আমরা আমাদের ইকুইভ্যালেন্ট এই যে সার্কিটটা আমরা ড্র করে ফেললাম। টোটাল রেজিস্টার দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল 12টা রেজিস্টার আমাদের যথাযথ ভোল্টেজ পয়েন্টগুলোর ভিতর ড্র করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের সব প্রত্যেকটা রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে আর এখানে কিন্তু আমরা সব রেজিস্টারের সাথে সব রেজিস্টার কোন ধরনের কানেকশনে কানেক্টেড আমরা এখন বুঝতে পারতেছি। দেখা যাচ্ছে যে এই দুটো প্যারালালে, তারপর এই দুটো প্যারালালে অ্যাড করার পর আমরা আরও সিরিজ প্যারালাল কানেকশন পাবো। তো এখান থেকে আমি আর সার্কিটটাকে নিউমেরিক্যালি সলভ করলাম না, এটা আপনারা সলভ করে নেবেন যে যে এই টোটাল সার্কিটটার এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। এই ছিল আমাদের এই প্রবলেমটা, প্যাথ সিমেট্রি রিলেটেড একটা প্রবলেম। আর একটু ডিপ একটা প্রবলেমে আমরা প্যাথ সিমেট্রি অ্যাপ্লাই করে দেখলাম।
তো আমরা এই একই প্রবলেমে চাইলে প্যাচ সিমেট্রির আরও এক্সারসাইজ করতে পারি, যে যে আমরা যে বিভিন্ন দুইটা পয়েন্টের সাপেক্ষে আমরা একই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে দেখতে পারি। যে একই বক্স সার্কিটে আমি যেরকম এই প্রবলেমে পাশাপাশি দুটো পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, আপনার চাইলে বাসায় যে প্রবলেমটা তুমি মুছে ফেললাম, আপনার চাইলে একই বক্স সার্কিটের কর্ণ বরাবর দুটো পয়েন্ট নিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিট রিড্র করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করে দেখতে পারেন যে অ্যান্সার কত আসে। তো এইভাবে আজকে এই প্যাচ সিমেট্রি পর্যন্তই আমাদের এনাফ টাইম হয়ে গেছে। তো আমাদের যেগুলো বাকি ছিল, যে মিরর সিমেট্রি আসলে অত ডিসক্রিপশনের কিছু না, কিন্তু এটা অনেক এফেক্টিভ, আর এটা ওই ফোল্ডিং সিমেট্রির মতোই অনেকটা সেটআপটা। তারপর এছাড়া নেক্সট ক্লাসে যে সার্কিটের যে সুপারপোজ মেথডটা নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে, ও আর ইনফিনিটি রেজিস্টার নেটওয়ার্কের কিছু আমরা সিমেট্রি বেসড সলভ আমরা দেখবো। তারপর সুপারপোজ মেথডটা সম্পর্কে আমরা জানবো। সুপারপোজ মেথড যেটা, এটার উপর ডিপেন্ড করে আরও বিভিন্ন থিওরেম আছে যেগুলো প্রুফ করা হয়, যেরকম থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, তারপর এমনকি ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন, এটা সম্পর্কে আমরা অনেকে জানি, এটার প্রুফ সহ আমরা দেখবো। তো নেক্সট ক্লাসে ডিসি সার্কিট দেখি কমপ্লিট করা যায় কিনা। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।